স্যার স্যার আপনার স্যার অডিও মিউট আপনার করা। মিউট হয়ে গেছে স্যার। ও আচ্ছা, বুঝলা কেমন আমি কথা বলতেছি? না স্যার, স্যার কিছুই শুনি নাই। ও স্যার আচ্ছা, আমরা মনে করছি স্যার চুপ করে আছেন। ও না, আমি হচ্ছে 1 মিনিট আগে কথা বলা শুরু করছি, 1 মিনিট না 30 সেকেন্ড আগে কথা বলা শুরু করছিলাম। সন্দেহ করছি আমরা। ও আচ্ছা, যাই হোক, ভালো সন্দেহ করছো তোমরা তো। এই গোয়েন্দা হিসেবে তোমাদের আমি একটা মোটামুটি অন্ধকার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ফাইন্ড আউট দ্য প্রোডাকশন পার শিফট ইন পাউন্ডস অফ এ মডার্ন ড্র ফ্রেম। একটা আধুনিক ড্র ফ্রেমের প্রোডাকশন বের করতে হবে পাউন্ডস পার শিফটে, এবং ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স, কিছু আমাকে তথ্য দিয়ে দেওয়া হয়েছে যে ড্র ফ্রেমের প্রোডাকশন সংক্রান্ত কিছু তথ্য। তো এখানে ডেলিভারি স্পিড হচ্ছে 600 মিটার পার মিনিট। যদি আমরা বলি ড্র ফ্রেমের ডেলিভারি স্পিড কোনটা, এটা দিয়ে বোঝানো হচ্ছে আমাদের ড্র ফ্রেমের যে ড্রাফটিং জোন, সেই ড্রাফটিং জোনের ফ্রন্ট রোলারের সারফেস স্পিড। আর সারফেস স্পিড কাকে বলে এটা নিয়ে তো আমরা একদিন বলেছিলাম। যদি রোলারের সারফেস স্পিড বলে 600 মিটার পার মিনিট, তার মানে হচ্ছে 1 মিনিটে রোলারের উপর দিয়ে 600 মিটার ম্যাটেরিয়াল হচ্ছে রোলারের মাঝখান দিয়ে, যদি ড্রাফটিং রোলার বলে তাহলে তো মাঝখান দিয়ে যাবে, রোলারের মাঝখান দিয়ে 600 মিটার হচ্ছে ম্যাটেরিয়াল যাচ্ছে। তারপরে ছিল নম্বর অফ ডেলিভারি পার ফ্রেম 2। আমরা ভিডিওতে যেই ড্র ফ্রেমটা দেখেছিলাম ওটা ছিল হচ্ছে সিঙ্গেল হেডেড ড্র ফ্রেম। সিঙ্গেল হেডেড ড্র ফ্রেম মানে হচ্ছে আমি 6টা বা 8টা স্লাইভার ফিট দিব, যাই ডাবলিং করে না কেন হচ্ছে ডেলিভারি জোন একটা ড্রোন স্লাইভার পাবো। আর ডাবল হেডেড ড্র ফ্রেম হচ্ছে ডেলিভারি জোন 2টা, অর্থাৎ এই মেশিনটা আকৃতিতে একটু বড় হবে, মেশিনের 2 সাইড থেকে হচ্ছে 2টা ড্র ফ্রেম 2টা ড্রোন স্লাইভার বের হবে, ফিট দেওয়ার জায়গাও দ্বিগুণ বড় হবে স্বাভাবিকভাবেই। ড্রাফট হচ্ছে 8। ড্রাফট 8 মানে এটা তো তোমাদেরকে গতকালকেই বিস্তারিত বললাম, যে অর্থাৎ মাস পার ইউনিট লেংথ রিডাকশন হবে 8 গুণ। নাম্বার অফ ডাবলিং হচ্ছে 8। নাম্বার অফ ডাবলিং 8 মানে হচ্ছে আমি 8টা কার্ডেড স্লাইভার একসাথে ফিট দিয়েছি একটা ড্রোন স্লাইভার পাওয়ার জন্য, এটা হচ্ছে নাম্বার অফ ডাবলিং 8 কথাটার মানে। এরপরে বলা আছে ফিট স্লাইভারের ওয়েট। ফিট স্লাইভারের ওয়েট হচ্ছে 60 গ্রেইন পার ইয়ার্ডস। ফিট স্লাইভারের ওয়েট হচ্ছে 60 গ্রেইন পার ইয়ার্ডস। এফিসিয়েন্সি হচ্ছে 90%। এই হচ্ছে মোটামুটি আমার তথ্য। এখন আমাকে যদি একটা প্রোডাকশনে ম্যাথ হচ্ছে করতে হয়, তখন আমাকে হচ্ছে 3টা লাইন মনে রাখতে হবে। কার্ডিং এর জন্য এই 3টা লাইন প্রযোজ্য ছিল, এই যে কার্ডিং মেশিনের অঙ্কের জন্য হচ্ছে এই 3টা লাইন প্রযোজ্য ছিল। আমি হচ্ছে এই 3টা লাইন একটু লিখে ফেলি কার্ডিং মেশিনের এখানে, এটা তোমরাও হচ্ছে লিখে ফেলো। প্রোডাকশনের ম্যাথের, সিম্পল প্রোডাকশন ম্যাথের জন্য 3 লাইন। সিম্পল লেখা কই, হ্যাং করছে। আবার গেল কই। সিম্পল প্রোডাকশনের ম্যাথের জন্য 3 লাইন লিখে ফেলো তোমরা। এটা 3 লাইনের মধ্যে প্রথম লাইন হচ্ছে, আপাতত না বুঝে লিখে ফেলো, আমি বুঝাই দিচ্ছি। প্রথম লাইন হচ্ছে প্রোডাকশনের লেংথের ইউনিট, প্রোডাকশনের লেংথ এর ইউনিট কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশনের লেংথের ইউনিট কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে, এটা হচ্ছে প্রথম লাইন। 2 নম্বর লাইন, প্রোডাকশনের টাইমের ইউনিট রিকোয়ার্ড প্রোডাকশনের
সাথে মিলাতে হবে 3 লেন্থের ইউনিট থেকে ইউনিটে এই হচ্ছে আমাদের 3 লাইন। লিখে নাও কিংবা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নাও। কোনটা করতেছো, লিখতেছো না স্ক্রিনশট দিবা? লিখতেছি স্যার। স্যার লিখতেছি। ঠিক আছে, তাহলে লেখা শেষ হলে আমাকে বলো। দেখা যাচ্ছে নাকি একটু বড় করতে হবে? দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, লেখা শেষ হলে আমাকে বলো যারা লিখতেছো। জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তাহলে এই যে এই 3টা লাইন এখন আমরা অ্যাপ্লিকেশন করব। কার্ডিং মেশিনেও করছিলাম, কার্ডিং এ ম্যাথ করার সময়ও তখন হয়তো লাইনগুলো এভাবে লিখে দেই নাই, কিন্তু মুখে বলা হয়েছিল। যাই হোক, এটাও আমাদের মোটামুটি একটা সিম্পল প্রোডাকশনের ম্যাথই বলা চলে, কারণ হচ্ছে আমাকে এখানেও প্রোডাকশন পার শিফট বের করতে বলা হয়েছে এবং বেসিক হচ্ছে কিছু তথ্য আমাকে দেওয়া হয়েছে। তো এখন প্রোডাকশন বের করার জন্য ড্র ফ্রেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কিন্তু মেশিনের ডেলিভারি স্পিড সরাসরি দেওয়াই আছে, সেটা হচ্ছে 600 মিটার পার মিনিট। তো এটাই কিন্তু আসলে আমাদের প্রোডাকশনের শুরু, কারণ ডেলিভারি স্পিড হচ্ছে যেটা বের হবে, অর্থাৎ ড্র ফ্রেমের ড্রাফটিং জোন থেকে যে স্লাইভারটা বের হবে, ওই স্লাইভারটাই তো হচ্ছে তোমার কি বলে, ওই স্লাইভারটাই তো তোমার হচ্ছে পরবর্তীতে ক্যানে জমা হবে। সুতরাং এখানে স্লাইভার থেকে যেটা বের হচ্ছে বা ড্র ফ্রেমের ড্রাফটিং জোন থেকে যেটা বের হচ্ছে, এটাই কিন্তু আসলে প্রোডাকশন। ড্র ফ্রেমের ড্রাফটিং জোন থেকে যে স্লাইভারটা বের হলো, এটাই কিন্তু গিয়ে ক্যানে জমা হচ্ছে। সুতরাং এই ডেলিভারি স্পিডটাই কিন্তু হচ্ছে প্রোডাকশন। যদিও এই প্রোডাকশনটা আসলে আছে হচ্ছে লেংথ ওয়াইজ একটা প্রোডাকশন দেওয়া আছে, কিন্তু আমরা তো আসলে লেংথ ওয়াইজ প্রোডাকশন চাই না, আমরা চাই হচ্ছে ওয়েট ওয়াইজ প্রোডাকশন চাই। এই জন্য আমাদেরকে হচ্ছে একটুখানি কাজ করতে হবে। যাই হোক, মোটামুটি তথ্য দেওয়া হয়ে গেছে। এখন আমরা হচ্ছে সবার আগে ডেলিভারি স্পিড দিয়ে তাহলে প্রোডাকশনটা শুরু করি। আমি লিখি যে প্রোডাকশন ব্রেকেটে, আমি পরে ইউনিটটা লিখবো, তোমরা এই ব্রেকেটের মাঝখানে একটা ফাঁকা জায়গা রাখো। এটা হচ্ছে একটা ভগ্নাংশ টাইপের জিনিস হবে, উপরে নিচে জিনিসপত্র থাকবে। তো আমি একটা ফ্র্যাকশন নিয়ে নিলাম। আচ্ছা, এখন শুরু করি। তাহলে সবার প্রথম আমরা হচ্ছে ডেলিভারি স্পিড নিয়ে আমাদের প্রোডাকশনের যাত্রা শুরু করব। কেন? কারণ হচ্ছে ড্র ফ্রেমের ফ্রন্ট ড্রাফটিং রোলার থেকে যেই গতিবেগে ম্যাটেরিয়াল গুলি বের হচ্ছে, এটাই তো হচ্ছে পরবর্তী সময়ে ক্যানে জমা হয়ে যাবে কোনো ধরনের পরিবর্তন ছাড়া। কাজে অবশ্যই আমরা 600 মিটার পার মিনিট এটাকে ডেলিভারি স্পিড হিসেবে ধরতে পারি। তো লিখলাম হচ্ছে 600। আর আমি উপরে হচ্ছে, এটা অঙ্কের অংশ না, কিন্তু আমি ইউনিট বোঝানোর জন্য আমি হচ্ছে এই কাজটা করব যে ইউনিটটাকে এখানে লিখে রাখবো। এটা অঙ্কের অংশ না, আমি আবারও বলে দিই, এটা অঙ্কের অংশ না, এটা বোঝার সুবিধার জন্য আমার কাজে লাগবে আর কি, বা তোমাদেরকে বোঝাতে গেলে আমার কাজে লাগবে মিটার পার মিনিট। তাহলে তো 600 যখন আমি লিখলাম, এটার ইউনিটটা কিন্তু এই প্রোডাকশনের ইউনিটটা কিসে আছে বলো তো? শুধু 600 বসাইছে, এখন প্রোডাকশনের ইউনিট কিসে আছে? মিটার মিটারে হ্যাঁ, মিটার পার মিনিট। মিটার পার মিনিট টোটালটাই। জি, কারণ প্রোডাকশন শুধু ওয়েট বললেই হয় না বা লেংথ বললেই হয় না, পার ইউনিট টাইমটাও বলতে হয়, মিটার পার মিনিট। এখন আমি হচ্ছে যেহেতু সিম্পল প্রোডাকশনের ম্যাথ, আমি ওই যে 3 লাইনে চলে যাচ্ছে, যাওয়ার দরকার নেই, মোটামুটি মনে আছে। প্রথম লাইন ছিল যেটা, সেটা হচ্ছে প্রোডাকশনের লেংথের ইউনিট কাউন্টের লেংথের ইউনিটের সাথে মিলাতে হবে। প্রোডাকশন হচ্ছে যেটা, প্রোডাকশনের লেংথের ইউনিট 600, এখানে লেংথের ইউনিট কি আছে বলতো? মিটার। তো এটাকে মিলাতে হবে কার সাথে? কাউন্টার লেংথের ইউনিটের সাথে। আমাদের এখানে কিন্তু স্লাইভারের কাউন্ট দেওয়া আছে, এই যে স্লাইভারের ওয়েট ইয়ার্ডস, গ্রেন পার ইয়ার্ড, এখানে লেংথের ইউনিট হচ্ছে ইয়ার্ডস। সুতরাং
আমার 1 নম্বর লাইন বলছে যে মিটার থাকলে চলবে না, এই 600 মিটার যে মিটার থাকলে চলবে না, কিসে যেতে হবে? ইয়ার্ড। ইয়ার্ডসে। হ্যাঁ, তাহলে 1 নম্বর লাইনটা বোঝা গেল। জি স্যার। জি স্যার। আচ্ছা, মিটার থেকে ইয়ার্ডসে যাওয়ার উপায় হচ্ছে 1 মিটার ইজ ইকুয়াল টু, এটা জানো তোমরা? জি স্যার 1.09। হ্যাঁ, 1.0936 ইয়ার্ডস। আচ্ছা, এই ডটের মধ্যে যে লাইন, এই লাইনগুলি পরীক্ষায় লেখা লাগবে না আর কি। স্যার 2টা 0 হয়ে গেছে স্যার। ভুল হয়েছে। আচ্ছা, তাহলে মিটার পার মিনিট থেকে আমরা চলে গেলাম হচ্ছে কিসে গেলাম বলো তো? আচ্ছা, গুণিত করি নাই। হ্যাঁ, ইয়ার্স পার মিনিটে। তবে যাওয়ার আগে আমাদেরকে গুণ করতে হবে। 1.0936 ইয়ার্ডস। তাহলে আমরা ইউনিট চলে গেল হচ্ছে ইয়ার্ডস পার মিনিট। 1 নম্বর লাইনের কাজ শেষ, এটুকু বুঝছো? জি স্যার। আচ্ছা, জি স্যার। এরপরে আমরা 2 নম্বর লাইনে চলে যাই। 2 নম্বর লাইনটা বলছে এরকম যে প্রোডাকশনের টাইমের ইউনিট রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে মিলাতে হবে। তো প্রোডাকশনের টাইমের ইউনিট হচ্ছে এখন মিনিট, যেহেতু আমার প্রোডাকশনের ইউনিট আছে ইয়ার্ডস পার মিনিট, এখানে টাইমের ইউনিট আছে মিনিট, এটাকে মিলাতে হবে রিকোয়ার্ড টাইমের ইউনিটের সাথে। রিকোয়ার্ড মানে প্রয়োজনীয়। দেখো তো, আমাকে বের করতে বলেছে প্রোডাকশন পার শিফট ইন পাউন্ডস, তার মানে কিসে বের করতে বলেছে? পাউন্ডস পার শিফটে বের করতে বলেছে, তাই না? জি স্যার। যে এক শিফটে কত পাউন্ড, প্রোডাকশন পার শিফট ইন পাউন্ডস মানে হচ্ছে পাউন্ড পার শিফট। তো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ইউনিট। তো এখানে টাইমের ইউনিট কোনটা আছে বলো তো? শিফট। শিফট। হ্যাঁ, পাউন্ডস পার শিফট যেহেতু চাওয়া হয়েছে আমার কাছ থেকে, পাউন্ডস পার শিফট, পাউন্ডস পার শিফট চাওয়া হয়েছে যেহেতু আমার কাছ থেকে, তাই এখানে কিন্তু হচ্ছে টাইমের ইউনিট হচ্ছে শিফট, আর স্পিনিং এ হচ্ছে 8 ঘন্টায় শিফট। তাহলে বোঝা যাচ্ছে এই মিনিটটাকে কিন্তু মিনিটে থাকলে চলবে না। কোথায় কি করতে হবে বলো তো মিনিটটাকে? রিকোয়ার্ড এর সাথে মিলাতে হবে টাইম, মানে রিকোয়ার্ড যেটা টাইমের আমার ইউনিট লাগবে। কি আছে? রিকোয়ার্ড টাইমের ইউনিট কি আছে? শিফট আছে। পাউন্ডস পার শিফট। না, পাউন্ডস তো হচ্ছে ওয়েটের ইউনিট গাধা। টাইমের ইউনিট কোনটা এখানে? শিফট শিফট। স্যার। তাহলে হচ্ছে এই মিনিটটাকে আমার হচ্ছে শিফটে চলে যেতে হবে, বোঝা গেছে? জি স্যার। 2 নম্বর লাইনটার সাথে মিলা। 2 নম্বর লাইনটা বলছে যে আমার প্রোডাকশনের টাইমের ইউনিট, প্রোডাকশন তো আছে ইয়ার্স পার মিনিট, অর্থাৎ এখানে মিনিটটাকে বোঝানো হচ্ছে, কার সাথে মিলাতে হবে? রিকোয়ার্ড অর্থাৎ প্রয়োজনীয় টাইমের ইউনিট। প্রয়োজনীয় টাইমের ইউনিট তো হচ্ছে শিফট, তাই আমার মিনিটটাকে হচ্ছে শিফটে কনভার্ট করতে হবে। এটাই বোঝানো হচ্ছে 2 নম্বর লাইন দিয়ে। কিভাবে কনভার্ট করব? এটা তো ছিল ইয়ার্স পার মিনিট, আমরা এক কাজ করতে পারি, 60 দিয়ে গুণ দিয়ে আমরা হচ্ছে 60 ঘন্টা, 60 দিয়ে হলে মিনিটে চলে গেলাম। হ্যাঁ, ঘন্টায় চলে ঘন্টায় চলে, ঘন্টায় চলে গেলাম। জি জি, ঘন্টায় চলে গেলাম। আর 8 দিয়ে গুণ দিয়ে হচ্ছে শিফটে চলে গেলাম। দেখো তো এটা বুঝছো কিনা? স্যার এই ক্ষেত্রে কি 8 ঘন্টায় এক শিফট? জি, 8 ঘন্টায় এক শিফট। আমাদের স্পিনিং এ 8 ঘন্টায় এক শিফট। স্পিনিং এর ক্ষেত্রে 8 ঘন্টায় এক শিফট। তো ইয়ার্স পার শিফটে আমরা চলে আসলাম। 2 নম্বর লাইনের কাজ শেষ। এখন 2 নম্বর লাইনের কাজ শেষ, এখন আমার ইউনিটটা আছে ইয়ার্ডস পার শিফটে। এখন কিছু দিক আমাকে চিন্তা করতে হবে। যেমন সবার প্রথমে ডেলিভারি স্পিড 1 মিনিটে 600 মিটার হচ্ছিল, তাই আমি 600 দিয়ে কাজ শুরু করেছি। কিন্তু পরেই আমাকে তথ্য দেওয়া হচ্ছে যে আমাদের কয়টা স্লাইভার পাওয়া যায় ড্র ফ্রেমে? একসাথে 2টা পাওয়া যায়। তাহলে কিন্তু নাম্বার অফ হেড দিয়ে আমার গুণ দিতে হবে, কারণ 600 মিটার তো আমি পাচ্ছি ঠিক, একটা স্লাইভার পাচ্ছি না, 600 মিটার লেন্থের 2টা স্লাইভার পাচ্ছি, তাহলে আমার প্রোডাকশন তো এখানে দ্বিগুণ হচ্ছে, তাই নাম্বার অফ হেড দিয়ে হচ্ছে গুণ। এটা বোঝা গেছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে হচ্ছে যখন আমার এটা দেখা গেল, এরপরে মোটামুটি কাজ শেষের পরে যেমন ধরা যাক এফিসিয়েন্সি। হ্যাঁ, ড্রাফট এবং ডাবলিং আপাতত লাগবে না। কারণ কি, কেন লাগবে না? কারণ 8 ডাবলিং হওয়ার পরে, 8 গুণ ড্রাফট হওয়ার পরে তারপরে তো আমি 600 মিটার পার মিনিট ডেলিভারি পাচ্ছি। আমার কথাটাকে বোঝা যাচ্ছে? স্যার আবার বলেন। হ্যাঁ, এই যে দেখো এখানে কিন্তু আমি ড্রাফট এবং ডাবলিং, এই যে দেওয়া আছে ড্রাফট হচ্ছে 8, নাম্বার অফ ডাবলিং 8, এই তথ্য দুইটাকে কিন্তু এখন নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ হচ্ছে 8 ডাবলিং মানে কি, 8টা কার্ডের স্লাইভার ফিট দিচ্ছি। ড্রাফট 8 মানে কি, ওই 8টা কার্ডের স্লাইভার 8 গুণ চিকন হয়ে যাচ্ছে। এই ড্রাফটিং ডাবলিং হওয়ার পরে তারপরেই না আমি 600 মিটার হচ্ছে স্লাইভার পাচ্ছি 1 মিনিটে। জি স্যার। বোঝা যাচ্ছে? কাজেই এই যে 1 মিনিটে আমি 600 মিটার স্লাইভার পাচ্ছি,
এটা কিন্তু ওই 8 ডাবলিং হওয়ার পরেই পাচ্ছি, 8 ড্রাফটিং হওয়ার পরেই কিন্তু আমি 1 মিনিটে 600 মিটার পাচ্ছি। তো সেই 600 মিটারে যেহেতু আমি হিসাব করে নিয়েছি, কাজে এই ডাটাগুলো এখন দরকার নাই। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, তো এখন আমরা নিব হচ্ছে এফিসিয়েন্সি এবং ওয়েস্ট। এফিসিয়েন্সি হিসাব করার উপায় হচ্ছে 90/100, এফিসিয়েন্সি বাই 100। কেন এটা করি সেটা বলছি। 90/100, পার্সেন্টেজে থাকে তাই। জি পার্সেন্ট থাকে। আবার আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে এই যে শিফটে হিসাব করলাম, হিসাব অনুযায়ী আমাদের এক শিফটে এত গজ, এই যে 600 থেকে শুরু করে এই 2 পর্যন্ত এত গজ হচ্ছে পাওয়ার কথা ছিল, কিন্তু আসলে পুরাটা আমি পাবো না। কেন পাবো না? কারণ এক শিফটের 8 ঘন্টার সময় পুরা সময় আমার ড্রোন ড্র ফ্রেম চালু রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণ হচ্ছে দেখা যাবে যে মেশিনে হয়তো বা কোথাও স্লাইভার ব্রেক হয়েছে, কিংবা কিছুক্ষণ পাওয়ার শাটডাউন ছিল, কিংবা হচ্ছে আমার কোনো মেইনটেনেন্স করেছি আমি মেশিনে। এই কারণে ওই এক শিফটের পুরা এত গজ প্রোডাকশন, যে 600 থেকে শুরু করে 2 পর্যন্ত এত গজ প্রোডাকশন আমি পাবো না। বলো তো কম পাবো নাকি বেশি পাবো? স্যার কম পাবো স্যার। কম পাবো। কতটুকু কম পাবো বলো তো? স্যার ওই 90% 90/100 কম পাবো। কতটুকু? এই পুরাটা পাবো না 90%, এই পুরাটা পাবো না, এইটুকুর 90% পাবো। অর্থাৎ এই যে 600 থেকে 2 পর্যন্ত আমি যে হাইলাইট করেছি এত গজ প্রোডাকশন পাওয়া যাবে না। তাহলে কতটুকু পাওয়া যাবে? এইটুকুর 90% পাওয়া যাবে। কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। এইটুকুর 90%, তার মানে এইটুকু এর 90%। এর মানে হচ্ছে গুণ, তাই আমি প্রথমে লিখলাম এইটুকু, তারপরে এর জন্য দিলাম গুণ, আর 90% মানে হচ্ছে 90/100। বোঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে ওয়েস্ট হিসাব করতে হবে। এখন কথা হচ্ছে এই যে এইটুকু যে লিখলাম, এইটুকু কি পাবো? এক শিফটে এত গজ স্লাইভার কি আমি পাবো? আমাকে বলা হচ্ছে না, এত গজ স্লাইভার পাবো না। কেন পাবো না? কারণ 0.5% ওয়েস্ট হবে। স্লাইভারে তো জ্যাম লেগে গেছিল, তো আমি তখন স্লাইভারের জ্যাম হয়ে যাওয়া স্লাইভার গুলিকে ফেলে দিয়ে তারপরে হচ্ছে জ্যাম বিহীন স্লাইভারটাকে আমি জুড়ে দিয়েছি, পিসিং করেছি। এই জন্য কিছু হয়তো আমার ওয়েস্ট গেছে। তো 0.5% পাবো না। পাবো কতটুকু? 99.5% পাবো। তো সেই 99.5 টা হিসাব করতে হবে কিভাবে? সেটা হচ্ছে 100 বিয়োগ 0.5/100, পার্সেন্টের জন্য 100। পার্সেন্টের জন্য কিন্তু আমরা সবসময় 100 দিয়ে থাকি, কারণ আমি যদি বলি 5% তার মানে কি 5/100, যদি আমি বলি 10% তার মানে কি? তার মানে হচ্ছে 10/100। তাহলে 5/100, 10/100, 100 ভাগের 5 ভাগ, 100 ভাগের 10 ভাগ, এই জন্য নিচে একটা 100 যোগ করতে হয়। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোডাকশন। এই অবস্থায় প্রোডাকশনের ইউনিটটা আছে হচ্ছে ইয়ার্ডস পার শিফটে। এই অবস্থায় প্রোডাকশনটা আছে হচ্ছে ইয়ার্ডস পার শিফটে। বোঝা গেছে এটা? জি স্যার। আচ্ছা, দেখো তো কত ইয়ার্স পার শিফট। একাধিক জন ক্যালকুলেট করলে ভালো হয়, কখনো কখনো আমাদের ভুল হয়ে যায়। তো কয়েকজন মিলে একসাথে করলে হচ্ছে ঠিক থাকবে, বোঝা যাবে আর কি যদি কোনো ভুল থাকে। স্যার 56, 40, 87.62। 56, 40, 87.62। জি স্যার। 87, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এত ইয়ার্ডস পার শিফট। শিফট। মিটার গেল, ইয়ার্ডস গেল, হেড, নাম্বার অফ হেড, শিফট 90। আচ্ছা ঠিক আছে, তাহলে এত ইয়ার্ডস পার শিফট আমরা পেলাম। এখন আমাকে হচ্ছে বলেছে কি, যে আমাকে কি বলেছে, আমাকে কি ইয়ার্ডস পার শিফটে বের করতে বলে নাই, কিন্তু আমাকে বলেছে হচ্ছে পাউন্ডস পার শিফটে বের করতে। আচ্ছা, এখন 3 নম্বর লাইনের দিকে তাকাও। 3 নম্বর লাইনটা কি বলছে? যদি আমরা লেংথের ইউনিট থেকে, আমরা কিন্তু এখন লেংথের ইউনিটে আছি ইয়ার্ডস পার শিফটে। 3 নম্বর লাইনটা বলছে যে যদি আমরা লেংথ ইউনিট থেকে হচ্ছে ওয়েট ওয়াইজ ইউনিটে যেতে চাই,
যদি আমরা লেংথ ওয়াইজ ইউনিট থেকে ওয়েট ওয়াইজ ইউনিটে যেতে চাই তাহলে আমাকে হচ্ছে কি লাগবে, কার সাহায্য লাগবে? হ্যাঁ, কাউন্টের সাহায্য লাগবে। যদি আমরা লেংথ ওয়াইজ ইউনিট থেকে ওয়েট ওয়াইজ ইউনিটে যেতে চাই তাহলে হচ্ছে কাউন্টের সাহায্য লাগবে। এখানে কি কাউন্ট আছে? স্যার হ্যাঁ Grain per yard. হ্যাঁ, গ্রেইন পার ইয়ার্ড, তো কাউন্টের সাহায্য লাগবে। কিন্তু এখানে যে কাউন্ট আছে এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি বলতো, বলতে পারবা? এখানে কাউন্টটা কিন্তু ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট আছে, ডেলিভারি ম্যাটেরিয়ালের কাউন্ট দেওয়া নাই। জি স্যার। ঝামেলাটা বোঝা গেছে? জি স্যার। এখানে দেওয়া আছে হচ্ছে ফিড ম্যাটেরিয়ালের কাউন্ট, কিন্তু আমি প্রোডাকশন বের করতেছি, এটা কার প্রোডাকশন বের করতেছি? ফিড স্লাইভারের না ডেলিভারি স্লাইভারের? স্যার ডেলিভারি ডেলিভারি স্লাইভারের। স্লাইভারে। এই যে এক শিফটে এত হাজার হাজার ইয়ার্ডস বের হলো, এটা কে, কার কথা বলা হচ্ছে? ফিড স্লাইভার না ডেলিভারি স্লাইভার? ডেলিভারি ডেলিভারি স্লাইভার। কিন্তু তাহলে আমার কাউন্টও লাগবে ডেলিভারি স্লাইভারের কাউন্ট, কিন্তু এখানে আমার দেওয়া আছে ফিড স্লাইভারের কাউন্ট দেওয়া আছে। অর্থাৎ যদি আমাকে ফিড স্লাইভারের কাউন্ট দেওয়া থাকে আমি সেটা ব্যবহার করতে পারবো না, আমাকে ডেলিভারি স্লাইভারের কাউন্ট বের করতে হবে। তাহলে কি করা যায়? আমরা যদি এই ধরনের পরিস্থিতিতে পড়ি, অঙ্ক দেখলে তো আমরা বুঝবো যে ফিড স্লাইভারের ওয়েট দেওয়া আছে, ডেলিভারি স্লাইভারটা বের করে নিতে হবে। তো আগে আমরা হচ্ছে ডেলিভারি স্লাইভারের ওয়েটটা বের করে নিব, পরে করলেও সমস্যা নেই। তো এখন আমাকে বের করতে হবে যে ডেলিভারি স্লাইভারের যে আমি ওয়েট বের করব, ফর্মুলা কি? আমার কিন্তু তাহলে দেখো গতকালকের ফর্মুলার সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে, গতকালকের ফর্মুলার সাথে কিন্তু আমাদের মিলে যাচ্ছে। গতকালকের একটা ড্রাফটের ফর্মুলা লিখেছিলাম না? Feed by delivery. কোথায় গেল? আচ্ছা যাই হোক, বলো ড্রাফট সমান কি লিখেছিলাম? Feed Sir, count by delivery count. হ্যাঁ, আরেকটা কি? ফিড বাই ডেলিভারি কাউন্ট বাই ফিট কাউন্ট। হ্যাঁ, ফিড বাই ডেলিভারিও হতে পারে, ডেলিভারি বাই ফিডও হতে পারে। তো এখানে কোনটা নিব গ্রেইন পার ইয়ার্ডস এর ক্ষেত্রে? স্যার ওই ফিট বাই ডেলিভারি, কারণ এটা ডিরেক্ট কাউন্ট। হ্যাঁ, ডিরেক্ট কাউন্ট। ডিরেক্ট কাউন্টের ক্ষেত্রে কি ফিড বাই ডেলিভারি ছিল? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তাই যদি হয় এখন গ্রেইন পার ইয়ার্ডস এটা কি ডিরেক্ট কাউন্ট না ইনডিরেক্ট কাউন্ট বলো তো? স্যার ডিরেক্ট। Direct count. ডিরেক্ট কাউন্ট। কেন ডিরেক্ট কাউন্ট, কিভাবে বুঝলাম? কারণ স্যার মানে এক গজে এত পরিমাণ থাকবে স্যার। এই জন্য বুঝলাম। আরেকটু সুন্দর হওয়া উচিত উত্তরটা, কে বলতে পারো? কেউ বলতে পারবা যে কিভাবে বুঝবো যে হচ্ছে এটা? না স্যার, আর তো হয়ে যায়। আর ওয়ে নাই? পার ইয়ার থাকে কারণে স্যার। না না, এটা ইয়েটা ছিল যে মাস পার ইউনিট লেন্থকে ডিরেক্ট সিস্টেম সরাসরি প্রকাশ করে, ঠিক মাস পার ইউনিট লেন্থকেই প্রকাশ করে। এখানে কিন্তু এই যে গ্রেইন পার ইয়ার্ড, একক দৈর্ঘ্যের ভর, এক গজের ভর কত গ্রেইন, অর্থাৎ একক দৈর্ঘ্যের ভরটাকেই প্রকাশ করা হয়েছে, একক দৈর্ঘ্যের ভরটাকেই হচ্ছে এখানে প্রকাশ করা হয়েছে, সেহেতু এটা ডিরেক্ট সিস্টেম। কিন্তু এনই কে কিন্তু একক দৈর্ঘ্যের ভর হিসেবে সরাসরি প্রকাশ করা হয় না। যাই হোক, তো গ্রেন পার ইয়ারটা যেহেতু আমাদের ডিরেক্ট সিস্টেম, তাহলে আমরা ডিরেক্ট সিস্টেমের ক্ষেত্রে ফর্মুলা জানি, ড্রাফট ইজ ইকুয়াল টু কি ফর্মুলা? Feed by delivery. আচ্ছা, ফিট ফিট কাউন্ট বাই কাউন্ট বাই ডেলিভারি ডেলিভারি কাউন্ট। এখানে আমি একটা ইকুয়েশন ইনসার্ট করি, ফিট কাউন্ট বাই ডেলিভারি কাউন্ট। আচ্ছা, এটা একটা গেল যেহেতু ডিরেক্ট সিস্টেমের জন্য। আচ্ছা, এখানে আরেকটা হচ্ছে লেজ যুক্ত হবে। লেজটা হচ্ছে যে আমরা কি হচ্ছে ফিড যে দিয়েছিলাম, কয়টা স্লাইভার ফিড দিয়েছিলাম বলো তো? আমরা কি একটা স্লাইভার ফিড দিয়েছি? না স্যার। না, আমরা কিন্তু হচ্ছে 8টা স্লাইভার ফিড দিয়েছি। তাই আমাকে এই ডাবলিংটাকেও হিসাব করতে হবে, যেহেতু আমি একটা স্লাইভারকে চিকন করছি না, আমি একসাথে 8টা স্লাইভারকে চিকন করছি, সেহেতু আমাকে নাম্বার অফ ডাবলিংটাও কিন্তু ব্যবহার করতে হবে, যে বোঝানোর জন্য যে আমরা একটা স্লাইভারকে আসলে চিকন করি নাই, আমরা হচ্ছে 8টা স্লাইভারকে চিকন করছি। জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমি বের করি যে কত হয়। ড্রাফটের মান কত দেওয়া আছে? 8 স্যার। 8। তাহলে 8
is equal to feet count by delivery count. Feet count কত? 60. জি স্যার 60 divided by delivery count. আমি আর ইকুয়েশনে গেলাম না, এভাবে লিখে ফেলি, তোমরা যেতে পারো, ইনটু নাম্বার অফ ডাবলিং। নাম্বার অফ ডাবলিং কত? 8। 8 স্যার আচ্ছা, তাহলে ডেলিভারি কাউন্টের মান হবে, 60 স্যার হ্যাঁ 60 হবে। ডেলিভারি কাউন্ট ইজ ইকুয়াল টু 60। এখানে সেম আসছে কারণ আমি হচ্ছে ডাফটিং এবং ডাবলিং এর মান একই দিয়েছি, এজন্য সেম আসছে, কিন্তু নাও হতে পারে। থাকলেও তোমরা হচ্ছে ডেলিভারি কাউন্টটাকে আলাদা বের করে দেখাবা। যদি আমি ডাবলিং আর ড্রাফটিং এর মান আলাদা দিতাম তাহলেই হচ্ছে এটা ভ্যারিয়েশন চলে আসতো, সেজন্য তোমরা নিজেরা এটা সবসময় আলাদা দেখাই দেবে। তাহলে এখন ডেলিভারি কাউন্ট আমরা পেয়ে গেলাম গ্রেন পার ইয়ার্ডস। এই এটুকু বোঝা গেছে যে কেন আমরা ডেলিভারি কাউন্টটা বের করলাম? জি স্যার হ্যাঁ, কেন বের করলাম এবং কিভাবে বের করলাম। যাই হোক, আসলে আমাদের উদ্দেশ্য ছিল 3 নম্বর লাইন চালু করা, যে লেংথের ইউনিট থেকে ওয়েট ওয়াইজ ইউনিটে যেতে হলে আমার কাউন্টের সাহায্য লাগবে। এখন আমরা চলে যাই, চলো, যে কিভাবে আমরা কাজ করব, কাউন্টের সাহায্য কিভাবে নিব। তো গিভেন দ্যাট, না, as delivery count is 60 grain per yard, that means, এভাবে লিখবো যে তার মানে হচ্ছে, এবার আমি লিখে ফেলবো তার মানে কি, বলো তো এটার মানে কি? স্যার 1 ইয়ার্ডসের ওজন স্যার হ্যাঁ। 60 গ্রাম জি, the weight of 1 yard sliver is 60 grain। তাহলে যদি 1 গজ স্লাইভারের ওয়েট 68 গ্রেন হয়, তোমরা কি বুঝতে পারতেছো এখন আমি কি করব? তাহলে আমি এখন যেটা করব, 1 গজের ওয়েট যদি হয় 60 গ্রেন, তাহলে যে এত গজ 564087, গুণ হবে স্যার জি 564087.62 গজ স্লাইভার ইজ, গুণ হবে অবশ্যই, 564087.62 into 60 গ্রেন। এটুকু বুঝছো? জি স্যার আচ্ছা, জি স্যার কিন্তু তাহলে এটা কিন্তু আমরা গ্রেন পার শিফট পেয়ে ফেলেছি। এই যে এটা যে ব্র্যাকেটের মধ্যে, এটা কিন্তু গ্রেন পার শিফট, তাই না? জি স্যার হ্যাঁ, কারণ 1 গজে কত গ্রেন, আর এই যে এক শিফটে যত গজ হয়েছিল সেই গজে কত গ্রেন, তার মানে এটা কিন্তু আমার গ্রেন পার শিফট। কিন্তু আমাকে বের করতে বলেছে কি বলতো? পাউন্ড পার Pounds per পাউন্ড পার shift। শিফট। গ্রেন থেকে পাউন্ডে যাওয়ার ফর্মুলা কি বলো? স্যার 7000 দ্বারা ভাগ করে দিতে হবে 1000 grain equals to 1 pound জি, চমৎকার। 1 পাউন্ডে হচ্ছে 7000 গ্রেন। তাহলে আমরা তাহলে 1 গ্রেইনে কত পাউন্ড হয়? 1/7000। তো জি স্যার তার মানে আমরা 7000 দিয়ে ভাগ করে দিব। না বুঝলে আমাকে জিজ্ঞেস করো। তাহলে আচ্ছা, একটা গজে আমি আবার একটা ইকুয়েশন নিয়ে আসি। ফাইভ সিক্স 4087.62 into 60 by 7000। তাহলে এখন ইউনিটটা কি লিখবো বলো তো? এখানে গ্রেন লিখবো নাকি পাউন্ড লিখবো? পাউন্ড পাউন্ড স্যার পাউন্ড লিখবো, হ্যাঁ, তো পাউন্ড। ব্যাস, এটাই হচ্ছে আমাদের পাউন্ড পার শিফট। আচ্ছা, মনে করো আমি তোমাদেরকে পাউন্ড বের করতে বলি নাই, আমি তোমাদেরকে বের করতে বলছি হচ্ছে কেজি।
কেজি বের করতে বলছি। তাহলে কি করব বলো তো, পরের লাইন কি হবে? পাউন্ড থেকে কেজিতে যাব কিভাবে? পাউন্ড থেকে কেজি। কিভাবে পাউন্ড থেকে কেজিতে যাওয়া যায়? স্যার জানি না। सर 0.45 আচ্ছা, किलोग्राम এটা 1 লেখো। पाउंड सर 1 কেজি ইজ ইকুয়াল টু 2.2046 পাউন্ড। 1 কেজি ইজ ইকুয়াল টু 2.2046 পাউন্ড। এটা লিখে নাও। তাহলে 1 পাউন্ডে কত কেজি? 1 পাউন্ডে হচ্ছে 1/2.2046। তাহলে 4.5 सर তাহলে পরের লাইনে হচ্ছে আমি ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে, 2.2046 দিয়ে ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। এক লাইনেও করে ফেলতে পারো, আমি যেন তোমাদের পরে দেখলে বুঝতে সুবিধা হয় এই জন্য 2 লাইনে করলাম। 564087.62 বাই 7000, 2.2046 কেজি। কত হয় অ্যান্সার? 2193.158। ডিজিট গুলো একটু বলো কষ্ট করে। 2193.158। 2193.158। আচ্ছা, তাহলে এটাকে আমরা সম্মান সূচক ভাবে 16 বলি। আচ্ছা ঠিক আছে, 2193.16 কেজি। এটাই কিন্তু আমাদের তাহলে হচ্ছে কেজি পার শিফট প্রোডাকশন, তাই না? কারণ হচ্ছে আমরা তাহলে দেখো প্রথমে কি করলাম, আমরা প্রথমে বের করেছি এক শিফটে কত গজ প্রোডাকশন হয়, তারপরে বের করেছি এত গজ প্রোডাকশন, এত গজের ওয়েট কত কেজি। তাহলে ইনডিরেক্টলি আমরা বলতে পারি যে 2193 কেজি আমরা পেয়েছি এক শিফটে। সুতরাং এটাই হচ্ছে আমাদের কেজি পার শিফট প্রোডাকশন। দেয়ারফর the kg per shift production of draw frame is 2193.16 kg per shift। যেহেতু আমি পিছনে কেজি পার শিফট লিখেছি তাই এখানে আর লিখলাম না। অ্যান্সার শেষ। এখন তোমাদের সমস্যা থাকলে বলো। सर आंसरটা কি ঠিক আছে, আবার একটু দেখবেন আপনি? তোমরা চেক করে দেখো কেউ একজন, নিয়ম ঠিক থাকলেই হবে। অ্যান্সার তো তোমরা নিজেরা হচ্ছে আবার ক্যালকুলেটরে চেক করলেই ঠিক হয়ে যাবে। আর শেষেরই অ্যান্সার তো আমার জানা নাই, মুখস্থ নাই, তোমরা দেখো। ঠিক আছে, এখন তোমাদেরকে হচ্ছে সময় দেওয়া হলো, তোমরা একটু ইয়ে করো, 2 মিনিট দেখো, সমস্যা থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার যখন আমরা করবো স্যার তখন কি ডেলিভারি কাউন্ট ওইটা প্রথমে বের করবো না প্রোডাকশনটা প্রথমে বের করবো স্যার? একখান বের করলেই হয়। জি স্যার। ডেলিভারি কাউন্ট আগে বের করে নিতে পারো। তুমি যদি দেখো যে ফিট কাউন্ট দেওয়া আছে, তার মানে তুমি বুঝতে পারতেছো যে অবশ্যই ডেলিভারি কাউন্ট লাগবে ওই লেংথ থেকে ওয়েটে যাওয়ার জন্য, তো আগেই বের করে নাও। বা প্রোডাকশনের পরে বের করলেও সমস্যা নেই, নাম্বার কাটবো না, জি স্যার। একই জিনিস, নাম্বার কাটার কিছু নাই। দেখতে প্রত্যেকটা অঙ্ক দেখো যে হচ্ছে কেন গুণ করলাম, কেন ভাগ করলাম, এগুলো দেখতে থাকো।
হয়েছে তোমাদের? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা ঠিক আছে, কারো সমস্যা নাই তো? তাহলে আমি সামনের দিকে আগাই। এই মোটামুটি তাহলে আমাদের ড্র ফ্রেম পর্যন্ত শেষ। কটন ইজ ড্র ফ্রেম থেকে তাহলে আমরা কি কি পড়বো সেটা আমি বলি। 1 2 1 2 3 8 1 2 3 8 লিখছো? স্যার হ্যাঁ 1 2 3 8 ঠিক আছে। এখন আমরা হচ্ছে একটু জুট নিয়ে দুইটা ভিডিও দেখব। জুট হচ্ছে আমাদের লং স্টেপল স্পিনিং এর মধ্যে পড়ে। এই পুরা ক্লাসে এতদিন পর্যন্ত আমরা যা যা পড়েছি এগুলো ছিল সবই শর্ট স্টেপল স্পিনিং এর অন্তর্ভুক্ত। তো সেগুলোতে ছিল কটন স্পিনিং রিলেটেড, কারণ কটন হচ্ছে আমরা জানি যে এটা শর্ট স্টেপল স্পিনিং। তো যখন আমরা হচ্ছে, হ্যাঁ কেউ একজন হাত তুলছো, প্রশ্ন থাকলে বলো। না স্যার। আচ্ছা, তো কটনের ক্ষেত্রে হচ্ছে এটা শর্ট স্টেপল স্পিনিং। তো জুটের ক্ষেত্রে তো হচ্ছে এটা জুট আমরা জানি যে লং স্টেপল ফাইবার। তো লং স্টেপল ফাইবারের ক্ষেত্রে আমরা কটনে যেভাবে হচ্ছে ফাইবারটাকে দেখে অভ্যস্ত, জুটের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে ওভাবে ফাইবারটাকে ট্রিট করতে পারবো না, বা মেশিনের ক্ষেত্রেও কিছু পার্থক্য হবে। এখন আমাকে হচ্ছে খেয়াল করতে হবে যে দুইটার মধ্যে কি কি পার্থক্য তৈরি হয় কটনে এবং জুট স্পিনিং এর ক্ষেত্রে। আমরা আমাদের পুরোপুরি মোটামুটি বেশ দেখো সেমিস্টারে প্রায় সবগুলি ক্লাসে আমরা কটনের উপর করেছি, কারণ আমাদের গত কয়েক দশক ধরে জুট স্পিনিংটা হচ্ছে খুবই বাজে অবস্থায় আছে। তো অতি সত্বর এই অবস্থায় হচ্ছে উত্তরণের কোনো পদ্ধতিও দেখা যাচ্ছে না। তো সেই হিসেবে জুট কেন্দ্রিক হচ্ছে আমাদের ব্যবহারও আসলে খুব কম। জুট কেন্দ্রিক হচ্ছে আমাদের কাজের সুযোগও খুব কম। মূলত স্পিনিং এর যা কাজের সুযোগ তৈরি হয় সবই কটন স্পিনিং রিলেটেড। এমনকি তোমরা যদি খবর নিয়ে থাকো তাহলে দেখবা যে গত কয়েকদিনের খবর হচ্ছে যে সরকারি মিলগুলি সবই বন্ধ করে দেওয়া হবে। তাদের যাদের এমপ্লয় ছিল এমপ্লয়ীদের সবাইকে হচ্ছে পাটকল শ্রমিক যারা ছিল বা এমপ্লয় তাদের সবাইকে হচ্ছে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে তাদেরকে বিদায় জানানো হবে আর কি। এই হচ্ছে মোটামুটি সরকারি সিদ্ধান্ত। তো জুট স্পিনিং আসলে আমাদের দেশে আর জায়গা নেওয়াটা খুব কঠিন কাজ হবে, এজন্য আমরা সাধারণত কটন নিয়ে কাজ করি। তারপরে হচ্ছে একদম কি স্যার বন্ধ হয়ে যাবে? একদম বন্ধ সরকারি মালিকানায় থাকবে না, বেসরকারি কেউ চাইলে হয়তো তারা নতুন করে শুরু করতে পারবে। কিন্তু সরকারি এমপ্লয়ি যারা ছিল বা তাদের কাউকে হচ্ছে আর থাকবে না। তাদেরকে হচ্ছে তাদের বেতন ভাতা আরো যা যা শর্ত থাকে এগুলি সব বকেয়া পরিশোধ করে তারপরে হচ্ছে কিছু একটা করা হবে আর কি। কয়েকদিন আগের খবরই ছিল এটা, 2-3 দিন আগে মনে হয় সরকারি মিলগুলি চূড়ান্ত ভাবে ছেড়ে দেওয়া হবে। তো স্যার এই সিদ্ধান্ত কেন নিচ্ছে? জুট নিয়ে তো আসলে অনেক ধরে আমরা তেমন কিছু করতে পারতেছি না বলার মতো। কি দায়ী সেটা একটা ইস্যু হয়েছে, সেটা ভিন্ন প্রসঙ্গ যে কেন আমরা জুট নিয়ে কিছু করতে পারলাম না। একটা হতে পারে যে ব্যবস্থাপনাগত অদক্ষতা, এটা একটা অনেক বড় কারণ। হয়তোবা প্রাইভেট মিলগুলি সেই হিসেবে কেউ কেউ চালু রাখতে পারে। প্রাইভেট মিলও তো অনেক বন্ধ হয়েছে। বুঝি নাই, কেউ কিছু বললে? বললাম স্যার প্রাইভেট জুট মিলও অনেক বন্ধ হয়ে গেছে স্যার এদিকে। হ্যাঁ অবশ্যই। আদমজি জুট মিল স্যার, নারায়ণগঞ্জে অনেক জুট মিল আছে, আমার বাড়ির পাশেই আছে স্যার, অনেক বন্ধ। কোনটা তোমাদের বাড়ির পাশে? নবাবাসকারী স্যার, হ্যাঁ নবাবাসকারী জুট আচ্ছা। মিল। তারপরে যে আরো আছে যে লতিফ বাওয়ানি হ্যাঁ, নারায়ণগঞ্জে, নরসিংদীর দিকে জনতা। জনতা সাত্তার মিল। আচ্ছা দাঁড়া আমি তোমাদেরকে নিউজটা হচ্ছে দেখাচ্ছি। এটাও যেহেতু আমাদের টেক্সটাইল রিলেটেড।
আচ্ছা, সমকাল প্রথম আলোতে আমি পড়ছিলাম, তো এটা সমকালের নিউজ। 28 জুন 2020 বন্ধ হচ্ছে সরকারি পাটকল, সরকারি সব পাটকল বন্ধ হয়ে যাচ্ছে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মতি আসছে। কারখানা বন্ধের প্রক্রিয়া শেষ প্রায়। 25টা মিল ছিল বিজেএমসির আন্ডারে, 26,000 শ্রমিক হচ্ছে কাজ করত। তো 6,000 কোটি টাকা লাগবে এদের পাওনা পরিশোধ করতে। তো সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে আবার শুরু করা যেতে পারে। তো তখন হচ্ছে পুরানো শ্রমিকদের চাকরি পাওয়া যেতে পারে, এই আর কি। তো সরকারি বেসরকারি ভিত্তিতে হয়তো আবার শুরু করা হবে যদি কেউ শুরু করে। তার মানে পুরোপুরি সরকারের হাত থেকে তারা ছেড়ে দিচ্ছে মানে যেহেতু সরকারের কাছে বেশ লাভ তো হচ্ছিলই না, প্রচুর লস হচ্ছিল। যে দেখো লেখা আছে বছরে 500 থেকে 600 কোটি টাকার লোকসান হয় প্রত্যেক বছরে। তো এই অবস্থায় হচ্ছে অনেক ঝামেলা, অনেক ঝামেলা। যন্ত্রপাতি হচ্ছে পুরান, এগুলি দুর্নীতি, অনিয়ম। তো দেখা যাক বেসরকারি খাতে আসার পরে তারা কিছু করতে পারে কিনা। তো এগুলি মিলাই হচ্ছে আমাদের জুটের অবস্থা ভালো না গত কয়েক দশক ধরেই। তো এই কারণে হচ্ছে আমরা মূলত জুট স্পিনিংটাকে গুরুত্ব কম দিই, কটনে আমরা গুরুত্ব বেশি দিই। তারপর আমরা হচ্ছে একটুখানি বেসিক তো জানাশোনা রাখতেই হবে। তো আমরা এই কোর্সের মধ্যে 2টা ভিডিও দেখব। এই ভিডিওটা হচ্ছে হাউ ডু দে ডু ইট, জুট সিলেকশন অ্যান্ড ব্যাচিং, এই শিরোনামে। তো আমার হচ্ছে ব্লগ সাইটে ভিডিওটা দেওয়া আছে কিনা এই মুহূর্তে মনে নাই। তো যদি না দেয়া থাকে তোমরা হচ্ছে এটা ইউটিউব থেকে এইভাবে সার্চ দিয়ে বের করে নিবা, হাউ ডু দে ডু ইট জুট সিলেকশন এন্ড ব্যাচিং। তো এইভাবে লিখলেই দেখবা 4টা ভিডিও আছে, তোমাদের হচ্ছে 2টা ভিডিও দেখাবো, বাকি সিলেবাস হচ্ছে পরে থাকবে ইয়ার 2 তে গেলে। তো এটা একটা ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার, ওদের জুটের স্পিনিং এর সুপারভাইজারদের হচ্ছে তোমার করার জন্য, ট্রেনিং দেওয়ার জন্য এটা ভিডিও ছিল। খুব চমৎকার ভিডিও এবং সহজ ইংরেজিতে বলা। তো খুব সহজেই আশা করি তোমরা বুঝতে পারবা। তাহলে এটা আমি, চলো একসাথে দেখি। আমিও কিছু কিছু কথা বলবো, প্লাস হচ্ছে তোমরা যদি না বুঝো তাহলে আমাকে জিজ্ঞেস করবা। Basic purpose of selection. তো প্রথম কাজ হচ্ছে আমি যে ইয়ার্ন বানাবো সেই ইয়ার্ন বানানোর উপযোগী ফাইবার বানাইতে হবে আগে আমাকে। হ্যাঁ, তো যেমন তোমার হচ্ছে মনে করো যে তুমি ওই চালের বস্তা বানাতে চাও, তো সেই জন্য তুমি নিশ্চয়ই সবচেয়ে ভালো গ্রেডের ফাইবারটাকে বাছাই করবে না। হ্যাঁ, তো এটা স্বাভাবিক একটা উদ্দেশ্য তোমার থাকতে হবে। প্রথমে হচ্ছে জুট সিলেকশন করতে হবে যে আমি যেই প্রোডাক্ট বানাবো সেই প্রোডাক্টের জন্য উপযোগী ফাইবার। যদি এমন হয় আমি চালের বস্তা বানাবো, তখন তুমি অবশ্যই সবচেয়ে নিচের দিকের গ্রেডের ফাইবার ব্যবহার করতে পারো, যেহেতু চালের বস্তায় ফাইবারের মান নিয়ে কেউ মাথা ঘামাবে না। Is to separate different qualities of jute from raw jute bales according to the product quality to achieve optimum benefits with respect to A. Availability of jute fiber of required grade. B. Ensuring the productivity. C. Quality of the targeted product. And D. Cost of the raw material for the targeted product. Let us have some basic information about the jute fiber at the beginning. Jute is a natural cellulosic fiber being obtained from the stem of the jute plant and hence এগুলো তো তোমরা জানোই, আমি একটু কেটে দিই। Tosa jute and hence should be used for manufacturing finer jute yarns and fabrics. White jute has higher root content as compared to Tosa jute. হোয়াইট জুট, তোসা জুট, এই নামগুলি তো তোমাদের কাছে নিশ্চয়ই পরিচিত, টিআরএ মনে পড়ে আসছো। The jute plant তো এগুলি দিয়ে একটু বেসিক কথা বলা হচ্ছে, এগুলি মোটামুটি আমরা জানি। আমরা হচ্ছে এই জুটের শীটটা পাবা তোমরা যে এখানে বেসিক জুট কন্টেন্ট ফোল্ডার, এখানে স্টুডেন্টস কর্নারে দেওয়া আছে। এই যে জুট ব্যাচিং, জুট সিলেকশন এন্ড ব্যাচিং, এটা একই জিনিস, মানে একই সাথে হয় আর কি।
are also used in তো সবার প্রথমে হচ্ছে ট্রাক ভর্তি জুট ফাইবার আসবে ফ্যাক্টরিতে। is arriving in the jute mill. The loaded truck is placed on the weigh bridge. এটাকে ওয়ে ব্রিজ বা ওয়েইং স্কেল দুইটাই বলে, ওয়ে ব্রিজও বলে ওয়েইং স্কেলও বলে। এটা হচ্ছে একটা ওয়েট মাপার মেশিন সোজা কথায়। তো ট্রাক যে উঠলো, ট্রাক সহ ফাইবার সহ হচ্ছে ওয়েট কত, তো এটার একটা ওয়েট উঠে যাবে। And the total তো এই ফাইবার এবং ট্রাক মিলায় 16,360 কেজি হয়েছে। weight is taken. এরপরে খালি ট্রাকটা যদি আবার মাপি তাহলে তো ওয়েট বের হয়ে যাবে যে ফাইবার কতটুকু আসলো। After unloading the bales, the empty truck is weighed again. If the challan for this consignment shows a different weight value, then this mismatch is settled between buyer and supplier. Two bales from the supplied consignment are taken for inspection of the quality of jute supplied. এগুলো কিন্তু এক একটা বেল, কটনের বেলের, কটনের যেরকম বেল ছিল এগুলো হচ্ছে জুটের বেল। And its moisture, a process called claim inspection. এরপরে হচ্ছে ফাইবারগুলিকে দেখা হবে নেড়েচেড়ে, ঠিক আছে, যে ফাইবারগুলির মধ্যে কোনো ফল্ট আছে কিনা, তারপর হচ্ছে ফাইবারগুলির মধ্যে ময়েশ্চার পার্সেন্টেজ কিরকম, যেই গ্রেডের ফাইবার চাওয়া হয়েছিল সেই গ্রেডের ফাইবারই কি দেওয়া হয়েছে কিনা, নাকি এদিক সেদিক ফাইবার দেওয়া হয়েছে, এই ধরনের হচ্ছে আমাকে ফাইবারগুলি দেখে নিতে হবে। তো এই সমস্ত হচ্ছে জিনিসগুলো যখন আমি দেখব, তখন যদি কোনো ধরনের সমস্যা ধরা পড়ে তো তখন হচ্ছে আমাকে ক্লেম করতে হবে যে ভাই ফাইবার তো ওরকম হয় নাই। আর যদি দেখা যায় যে না ফাইবার ঠিক আছে, তাহলে ফাইবারগুলিকে আমি নিয়ে তারপরে হচ্ছে রেখে দিব, এবং তারপরে আমি প্রিপেয়ার করব যে আমার কোন ধরনের হচ্ছে প্রোডাক্ট বানাবো সেই অনুযায়ী হচ্ছে আমি এবার ফাইবারগুলিকে আলাদা করব। সেটাকেই বলা হচ্ছে সিলেকশন, যে আমি আমার কোয়ালিটি অনুযায়ী, ইয়ার্নের কোয়ালিটি অনুযায়ী আমি ফাইবার সিলেকশন করব। তো ফাইবার সিলেকশনে কি কি অবজেক্ট সেটাই বলা হচ্ছে, যে সেগ্রিগেশন অফ ইনফেরিয়র, ইনফেরিয়র মানে হচ্ছে নিম্নমানের, মডারেট মাঝারি, এবং হায়ার কোয়ালিটি অফ ফাইবারস ফ্রম গ্রেড বেলস। ফাইবার থেকে সবার প্রথমে বেল থেকে ফাইবারগুলোকে আলাদা করে আমার কোয়ালিটি অনুযায়ী ভাগ করতে হবে। কেন? যেন আমি যখন ইয়ার্ন বানাতে যাব আমার প্রয়োজনীয় কোয়ালিটির ফাইবারটার জন্য আমি খুব সহজেই হচ্ছে পিক করতে পারি। Of inferior, moderate and higher quality of fibers from graded belts. B. Preparation of suitable fiber bundle size called mora from bigger bundles in belts. এখানে হচ্ছে যেটা বলা হচ্ছে যে মোরা নামে একটা ছোট ধরনের একটা বান্ডেল বানাতে হবে, ফাইবার বান্ডেল। এখানে দেখানো হবে কিভাবে আমরা মোরা বানাই। C. To maintain uniformity in mora weight for regular or uniform feeding at spreader or card, as the case may be. D. To identify the cost-effective batch for best possible input-output ratio. We are observing at the selection stage that each bundle is taken out from the bale and the dry root is cut out by a chopper, then hackled and then given for selection. তো ওই ধাপগুলো এখানে দেখানো হবে এখন, যে ধাপগুলোর কথা বলা হলো। প্রথমে তো হচ্ছে বেলটাকে খুলতে হবে, রোপ কাটিং, চাপাতি নিয়ে একজন খুলে ফেলবে। Now we are observing the operations of the root cutter. Opening of the bales by cutting ropes, keeping the bale tickets and ropes and habijabi near the bale. Taking out bundles from the bale. বেলের থেকে একটা বান্ডেল বের করে নিয়ে আসা হলো। এরকম অনেকগুলি বান্ডেল মিলে ম্যানুয়ালি হচ্ছে বেলটাকে তৈরি করা হয়েছে, কিন্তু এখানে কোনো বেল প্রেস মেশিন ব্যবহার করা হয় নাই।
এই বেলগুলি ম্যানুয়ালি তৈরি করা। এবং জুট ফাইবার যেহেতু হচ্ছে প্ল্যান্ট থেকে আসা, তো প্ল্যান্টের গোড়ার দিকের ফাইবারগুলি তো অবশ্যই হচ্ছে অনেক কোর্সার থাকবে। তো গোড়ার দিকের কোর্সার ফাইবারগুলিকে এই জন্য কেটে ফেলে দিতে হবে। এটাকে বলা হচ্ছে রুট কাটিং। কারো কোনো প্রশ্ন আছে? একজন হাত তুলেছো? নাই? প্রশ্ন থাকলে করো। Identify হ্যাঁ বলো। মোড়া ছিল স্যার, মানে হ্যাঁ কিছুক্ষণ আগে মোড়া কথা বললাম, ওটা জি কি জি স্যার? হ্যাঁ, মোড়া এখনো বানানো হয়নি, সামনে বানানো হবে। মোড়া হচ্ছে কি, এই যে এই বান্ডেলগুলি যেগুলি বেলের মধ্যে বান্ডেল আছে, এই বান্ডেলগুলি এক একটা এক এক সাইজের, কোনটার ওয়েট কম কোনটার ওয়েট বেশি, এগুলি থেকে তোমার হচ্ছে ইউনিফর্ম ওয়েটের একটা বান্ডেল বানানো হবে, ছোট বান্ডেল আর কি, সেটাকেই বলা হবে মোড়া। আসতেছে সামনে। the root portion এখানে হচ্ছে সবার প্রথমে রুটটাকে ফেলে দেওয়া হচ্ছে। and chopping of the root. এগুলি কিন্তু একবারে ফেলে দেওয়া হবে না, এগুলিকেও কাজে লাগানো হবে, মনে রেখো। Then hackled. এই যে এই চিরুনির মধ্যে এটাকে বলা হয় হ্যাকলিং। তো এই কম্বের মধ্যে, ভার্টিক্যাল কম্বের মধ্যে এই ফাইবারটাকে আঁচড়ানো হচ্ছে, রুট পোর্শনটাকে বিশেষ করে। হ্যাঁ, বিশেষ করে রুট পোর্শনটাকে, যেন ফাইবারগুলির মধ্যে আরো যদি কোনো ধরনের হার্ড রুট পোর্শন থেকে থাকে, এগুলোকে তো শুকানো হয়েছিল পচানোর পরে, তো এখনো যদি তো পচানোর পরেও যদি কোনো রুট পোর্শন থেকে থাকে, কোনো যেটা শক্ত হয়ে আছে, সেটা যেন আঘাত পেয়ে চলে যায়, সরে যায়, এবং একই সাথে কিছু কম্বিংও হয় রুটের পোর্শন গুলো, এই জন্য হচ্ছে হ্যাকেল করা। Now we are observing the operations of the selector, spreading of the root end of the mora on the floor. এই যে ওই ভদ্রলোক এখানে সিলেক্টর কথা বলতে, ওই যে যে যাকে দিয়ে দেওয়া হয়েছে, হ্যাঁ, এই বান্ডেলটা, তার কথা বলা হচ্ছে। ওই পিছনে সে কাজ করতেছে, সিলেকশনের কাজ। Segregation of higher and lower grades of jute and keeping the jute bundles with major defects separately. Making up a mora of appropriate weight of 1 to 1.5 kg, that is 1.25 kg on an average. তো এভারেজে এক একটা হচ্ছে এই 1.25 কেজি থেকে 1.5 কেজি ওয়েটের বান্ডেল আলাদা করে রাখা হবে। এই ছোট বান্ডেলটাকে বলা হচ্ছে মোড়া, এটাকে একদম মেপে মেপে আলাদা করা হবে। And place neatly on the pallet with a half twist with middle of the mora. Bale mixing can be done during selection. Here, normally, moras from 2 different grades of jute bales are put alternatively on the pallet. স্যার এরকম করলে ছিঁড়ে যায় না ফাইবার? হ্যাকলিং করার ফলে না, হ্যাকলিং করার ফলে সাধারণত After the ফাইবার ব্রেক হয় না। selection is over, ফাইবার সাধারণত the pallet is তো এই হচ্ছে আঘাতের ফলে বিশেষ কোনো ক্ষতি হবে না। কটন ফাইবার নিয়ে আমরা যেরকম খুব ভয়ে ভয়ে থাকি, অনেক সতর্ক থাকি, ধরতেই ভয় পাই, জুটের ক্ষেত্রে আসলে ঘটনাটা এরকম না, তোমরা আস্তে আস্তে আরো দেখবা। taken to the batching section by manually or forklifter. তো এইভাবে মোড়া টোরা বানায়, সিলেকশন করে মোড়া বানায়, যখন এই একটা প্যালেটে তুলে ফেলা হলো, এবং প্যালেটে করে তারপরে হচ্ছে এটাকে নিয়ে যাওয়া হবে হচ্ছে সিলেকশনের জন্য, সরি ব্যাচিং এর জন্য। ব্যাচিং কি জিনিস সেটা একটু পরে বলছি।
Let us now note the different batch mix usually followed in the jute mills. Sacking warp batch, Hessian warp batch, Hessian weft batch, sacking weft batch. এই 4 ধরনের হচ্ছে ব্যাচ মিক্স করা হয়। স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট, হেসিয়ান ওয়েফট, এই নামগুলির সাথে তোমরা টিআরএম অন থেকেই পরিচিত। তো এর মধ্যে স্যাকিংটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যে তুলনামূলকভাবে কোর্সার কোয়ালিটির ইয়ার্ন, বিশেষ করে একদম মোটা যে হচ্ছে যেমন চালের বস্তা স্যাকিং, ওগুলা হচ্ছে স্যাকিং ওয়ার্প, স্যাকিং ওয়েফট। এর চেয়ে ফাইনাল কোয়ালিটি হচ্ছে হেসিয়ান ওয়ার্প, হেসিয়ান ওয়েফট। তো আমি কোন ধরনের ইয়ার্ন বানাবো সেই অনুযায়ী এই ধরনের 4 ধরনের এরকম ব্যাচ মিক্স করা যেতে পারে। অর্থাৎ 4 ধরনের ম্যাটেরিয়াল বানানোর জন্য আলাদা আলাদা ফাইবারকে রেখে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে আলাদা একটা ব্যাচ ফরমেশন। Export yarn এর বাইরে হচ্ছে যদি আলাদা করতে চাই তাহলে এক্সপোর্ট ইয়ার্নের জন্য আলাদা আরেকটা ব্যাচ তৈরি করা যেতে পারে। batch, etc. আলাদা ব্যাচ মানে হচ্ছে যদি আমি এক্সপোর্ট ইয়ার্ন বানাতে চাই তাহলে আমি এক্সপোর্ট ইয়ার্ন বানানোর জন্য উপযুক্ত ফাইবারগুলিকে আলাদা করে রাখবো, যে এই ইয়ার্নগুলি দিয়েই আমি হচ্ছে তোমার এই এক্সপোর্ট ইয়ার্ন বানাবো। কিংবা স্যাকিং ওয়েফট ইয়ার্ন বানানোর জন্য কোন ফাইবারগুলি ব্যবহার করব, এগুলির জন্য আমি ওই স্যাকিং ওয়েফট বানানোর উপযুক্ত ফাইবারগুলিকে আলাদা একটা জায়গায় নিয়ে বা হচ্ছে আলাদা করে আমি রাখবো। ওটাই হবে হচ্ছে ব্যাচ ফরমেশন। In the batching section, the rigid raw এরপরে যখন আমি আলাদা করে ফেললাম, এখন আমার হচ্ছে খেয়াল করতে হবে যে জুট ফাইবারটা তো সে তার স্বভাবগত দিক থেকে অনেক হার্ড এবং স্টিফ। তো এই জুট ফাইবারটাকে হচ্ছে একটু সফট করতে হবে। এই সফট করার জন্য হচ্ছে আমাদের জুট সফেনিং নামক একটা প্রসেসের মাঝখান দিয়ে যেতে হবে। জুট সফেনিং আসলে কিছুই না, শুধুমাত্র এই হার্ড জুটটাকে আমি একটা সফেনার লিকুইড দিয়ে অ্যাপ্লাই করে রেখে দিব। তো সফেনার লিকুইড দিয়ে অ্যাপ্লাই করে রাখলেই সেটা হচ্ছে জুট ফাইবারটা তুলনামূলকভাবে সফেন হবে। জুট ফাইবারটা সে হচ্ছে স্বভাবগতভাবে প্রচুর স্টিফ একটা ফাইবার, এই কারণে হচ্ছে এই কাজটা আমাদেরকে করতে হবে যে আলাদা করে তাকে হচ্ছে সফেন করতে হবে। jute fibers are softened. The softening of jute fiber is conducted through either spreader machine or softener machine. তো এই সফেনার অ্যাপ্লাই করার জন্য আমরা দেখলাম যে 2 ধরনের মেশিন আমরা ব্যবহার করতে পারি। একটা হচ্ছে স্প্রেডার মেশিন আর একটা হচ্ছে সফেনার মেশিন। তো দুইটার মেশিনের ব্যাপারে আমরা জানবো যে কিভাবে এই স্প্রেডার এবং সফেনার মেশিন কাজ করে। The objectives of using a spreader machine are তো আজকে এই পর্যন্ত থাকুক। হচ্ছে আজকে আমরা যেটা দেখলাম যে জুটের হচ্ছে কিভাবে কাজ শুরু হলো, কিভাবে জুট ফাইবার গুলিকে আমরা ইন্সপেকশনের মাধ্যমে নিয়ে আসলাম, তারপরে মোড়া বানালাম, মোড়া বানানোর পরে ব্যাচ হিসেবে আমরা আলাদা করে রাখলাম, এরপরে আমরা জুট সফেন করব। সফেন করার জন্য দেখলাম আমরা দুইটা মেশিন, স্প্রেডার মেশিন এবং সফেনার মেশিন। এই জায়গা থেকে হচ্ছে আমরা আগামী ক্লাসে ইনশাআল্লাহ শুরু করব যে এই জুট স্প্রেডার এবং হচ্ছে জুট সফেনার। এই তো এইটুকু পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে করো, আর প্রশ্ন না থাকলে আইডি লিখে ফেলো। কোনো প্রশ্ন আছে?